আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঝিনুক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। তার সাথে আলোচনা হবে পোশাক খাতের নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন ধরেই এখানে পোশাক ব্যবসার সাথে জড়িত আছেন, কিন্তু সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই জঙ্গিবাদ নিয়ে এবং বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে। তো এই ধরনের কর্মকাণ্ডের ফলে আপনার ব্যবসা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আসলে আপনি জানেন যে বাংলাদেশে সবসময় ব্যবসায়ীরা অনেক স্ট্রাগল করেই ব্যবসা করতে হয়। এদেশের যে বাজার, যে ইকোনমি, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগোচ্ছে। কিন্তু যদি এই ধরনের ঘটনা যেটা আমরা দেখলাম রমজান মাসে একটা জঙ্গিবাদের যে উত্থান, বিশেষ করে গুলশানের যে ঘটনা, এই ঘটনা আমাদের সারা দেশের পরে একটা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বলে আমার ধারণা। এবং আমরা দেখলাম যে রমজান মাসের শেষ সময়ে এসে যে বাজারগুলো, বিশেষ করে ঢাকা শহরের যে মার্কেটগুলো, সমস্ত মার্কেটগুলোই ফ্লপ করছে একেবারে, কারণ মানুষ তার নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে ব্যবসা বাণিজ্যের পরে এই ঘটনা একটা বড় একটা ইফেক্ট হয়েছে বলে আমার মনে হয়। আমার ব্যবসা তো অবশ্যই। না, এটা তো আপনি রোজার মাসের ঘটনা বললেন, কিন্তু এখন তো তুলনামূলকভাবে একটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এখন কি ওই ক্ষতিটা কি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? আসলে আপনি জানেন তো যে ওই ঘটনার পরের থেকেই মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও বর্তমান সরকারের যে প্রচেষ্টা, বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে, র্যাব বা বিজিবি, এরা যেভাবে চেষ্টা করছে এবং ইন্টেলিজেন্স ইতিমধ্যেই বেশ সফলতাও দেখিয়েছে, এতে করে মানুষের ভিতরে আস্থা কিছুটা শুরু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিছুটা আশঙ্কা আছে বলে আশঙ্কা আপনার রয়েছে। মনে হচ্ছে। জি জি এর পাশাপাশি আবার কিন্তু এক ধরনের গুজবও বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে, যে বলা হচ্ছে যে অমুক মার্কেটে অ্যাটাক হতে পারে বা তমুক মানে স্থানে অ্যাটাক হতে পারে। এইসব গুজবেরও একটা বোধহয় এফেক্ট এখনো আছে। তো এই এই বিষয়গুলোকে আপনারা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন কিনা, যে আপনারাও কোনো তথ্য দিয়ে বা কোনো ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তাদেরকে সহায়তা করছেন কিনা? ইতিমধ্যে আপনি জানেন তো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন সারা দেশে এই জঙ্গি প্রতিরোধ করার জন্যে একটা কমিটি গঠন করা, ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে, মানে রাজনীতিবিদদেরকে সমাজের এগিয়ে আসতে সমাজের হবে, সব সমাজের সকল শ্রেণীর শ্রেণীর আসতে হবে। মানুষকে এগিয়ে আসতে কিন্তু হবে। যেহেতু আপনারা এটাতে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন, আপনাদের তো আরো বেশি কার্যকরভাবে প্রোঅ্যাক্টিভভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করা উচিত বলে অনেকে মনে হ্যাঁ, করেন। আমার মনে হয় যে ব্যবসায়ীদের অনেক সুযোগও আছে, তাদের যোগাযোগও বেশি, তাদের লোকজনও তাদের সাথে। এ ব্যাপারে অবশ্যই ব্যবসায়ী মহল এগিয়ে তো আসতেই হবে। কারণ শুধু ব্যবসায়ী মহল নয়, আপনি তো জানেন যে ইতিমধ্যেই সারা দেশেই এই ব্যাপারে আজকেও দেখেছেন যে অনেক অনেক সাধারণ মানুষও রাস্তায় দাঁড়িয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে এবং সচেতনতা সৃষ্টি করার জন্যে স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রধানদের সাথে আলোচনাতে শুরু করে সব ধরনের কার্যক্রমই চলছে। আমি এখানে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই, বিষয়টা একটু এই বিষয়ে প্রাসঙ্গিকই। আসলে এই জঙ্গিবাদের এইগুলো কিন্তু মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ খানিকটা এগিয়ে আসছে। কারণ আমি মনে করি সেই 70-এর দশকেই যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তখনও সে বঙ্গবন্ধুর হত্যার পরে জামাত শিবির, এদেশের যারা রাজনীতিতে যারা স্বাধীনতার যুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, সেই গ্রুপটা তখনও কিন্তু ছোট ছোট শিশুদের, বিশেষ করে হাই স্কুলের ছাত্রদের ভিতরে তারা ওই সময় বিভিন্ন পত্রপত্রিকা, বই, বিভিন্ন জিনিস দিয়ে নামাজের নাম করে বিভিন্ন বই পড়িয়ে তাদেরকে ইজুম বাস্তবায়ন করে আজকের এই শিবিরের যে উত্থান। এবং সেই থেকেই কিন্তু আমার মনে হয় যে এরা আস্তে আস্তে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই তাদের বিস্তার ঘটানোর চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ধরনের জঙ্গিবাদের অনেক ছাত্রদেরকে পাওয়া যাচ্ছে। আমি মনে করি এই ব্যাপারে, জঙ্গিবাদের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বিশেষ নজর দেওয়া উচিত বলেই আমার কাছে মনে হয়। আপনি যে ব্যবসার সাথে আছেন, আমরা ওই বিষয়ে একটু আলাপ করতে চাই, যে
তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের তো ব্যাপক উন্নতি হয়েছে। আমরা ইতিমধ্যেই শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ হিসাবেও আমরা আত্মপ্রকাশ করেছি। স্থানীয়ভাবেও আমাদের যারা লোকাল মার্কেটে যারা আমাদের মতো ক্রেতা আছেন, তারাও বেশ ভালো মানের কাপড় তারা পরছেন। এখন দামের ক্ষেত্রেও একটা বেশ উন্নত পোশাকও যেমন হচ্ছে, দামও তেমন বেড়েছে। তো লোকাল ব্র্যান্ডও তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কাস্টমাররা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু সেই সাথে ভ্যাট ট্যাক্স এই বিষয়গুলো তাদের প্রোডাক্টের মানে প্রাইসও বাড়িয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কোন ধরনের অ্যাপ্রোচ মানে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এই যে দেখেন যে বাংলাদেশে পোশাকের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, কারণ আমাদের ইকোনমিক অবস্থা বেশ খানিকটা এগিয়েছে। বিশেষ করে বর্তমান এই যে 7.5 বছরের সরকার, শেখ হাসিনার সরকারের 7.5 বছরের ব্যবসা বাণিজ্য অনেক দিক থেকে এগিয়ে গেছে, মানুষের ইনকাম বেড়েছে। সেই কারণে লোকাল মার্কেটেও এই গার্মেন্টসের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে আমাদের গার্মেন্টস অনেক আগে থেকেই আমরা শুরু করেছি এবং এখন বেশ খানিকটা ভালো অবস্থানে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ওয়ার্ল্ডের যে কোনো দেশের থেকে আমরা ভালো মানের পোশাক রপ্তানি করছি। লোকাল বাজারেও আগে যে সমস্ত মাল বিদেশ থেকে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসের অনেক মালই বিদেশ থেকে আমদানি করা হতো, ভারতের থেকে আসতো, আপনার থাইল্যান্ডের থেকে আসতো, বা বিভিন্ন দেশ হ্যাঁ থেকে জি আসতো। জি। জি, তো আজকে কিন্তু দেখেন যে এর পাশাপাশি লোকাল বাজারে অনেকে ইনভেস্ট করছে এবং সেখানে বেশ বড় বড় খানিকটা ব্র্যান্ডও এগিয়েও তৈরি আসছে, হ্যাঁ হচ্ছে। ব্র্যান্ড জি, সৃষ্টি হয়েছে। ফলে এখন তো মানে বাজারের বেশিরভাগই এখন লোকাল থেকে আমরা প্রোডাক্টই চলছে। প্রোডাক্ট থেকে আমরা আমরা এই কভার আলোচনায় করতে ফিরবো পারছি। একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্স। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঝিনুক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম। তার সাথে আলোচনা হচ্ছে পোশাক খাতের নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে আবারও আলোচনায় ফিরি। আমরা যেখানে ছিলাম বিরতির আগে আপনি বলছিলেন যে আমাদের স্থানীয় বাজারে বেশ ভালো মানের পোশাক তৈরি হচ্ছে এবং অনেক নতুন নতুন ব্র্যান্ডও তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখছি এর পাশাপাশি এখনও ভারত কিংবা পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে কিন্তু এখনও কাপড় আসছে, বিশেষ করে মেয়েদের এবং বাচ্চাদের কাপড়, এগুলো এখনও আসছে। তো এই আশাটার ক্ষেত্রে আমাদের বিকল্প স্থানীয়ভাবে মানে সেই মানের কি কাপড় তৈরি হচ্ছে না? এখানে আমি বলতে চাই যে বাচ্চাদের মাল, আমি যেমন বাচ্চাদের মালই প্রোডাকশন করি এবং বাজারজাত করি। বাচ্চাদের মালে অনেকটা এগিয়েছে, এখন অনেকটাই ভারতের থেকে বা থাইল্যান্ডের থেকে মাল কম আসে। এখন চায়না থেকে কিছু আইটেম আসে যেগুলো ম্যাটেরিয়ালস এখনও বাংলাদেশে তৈরি হয়নি, টেক্সটাইল বাই এটা ইম্পোর্টেড ফেব্রিক্স নিয়ে এসে কিছু কভারেজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আর 5-7 বছরের ভিতরে আমরা এই বাচ্চাদের মাল বাইরের থেকে না আনলেও আমরা কভার দিতে পারবো। কিন্তু এই যে মহিলাদের যে ড্রেস, বিশেষ করে আপনার 3 পিস যে আইটেমটা, এগুলো আমরা দেখি যে ভারতের থেকে আসছে, পাকিস্তান একটা ভালো মার্কেট সৃষ্টি করেছে, পাকিস্তান থেকেও আসছে। কিন্তু এখানে হয়েছে কি যে আমাদের এই ব্যাপারে যারা কাজ করছে তারা তারা মানে বিস্তৃত মানে বড় আকারে মার্কেট সৃষ্টি করতে পারেনি। তার কারণ হচ্ছে ম্যাটেরিয়ালসের ভীষণ অভাব, দক্ষ যোগ্য শ্রমিকেরও অভাব। কারণ মেয়েদের মালে অনেক ধরনের হাতের কাজ লাগে, পুঁতির কাজ লাগে, সেখানে সেই সমস্ত বিষয়গুলো অনেক কঠিন একটা মানে জব বলা যেতে পারে। তো এইগুলো আমরা অনুকরণ করে, অর্থাৎ ভারতীয় মালের অনুকরণে কিংবা পাকিস্তানি মালের অনুকরণে অনেক প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে হয়েছে। এবং বিশেষ করে হাই সোসাইটির মার্কেটে এখনও তেমন আমরা ঢুকতে পারিনি কিছু ব্র্যান্ডিং ছাড়া। কিন্তু বাকি মানে মধ্যম শ্রেণী বা আপনার লো গ্রেডের যে বাচ্চা মহিলাদের মালগুলো, সেগুলো আমরা বাংলাদেশ কভার করতে পারছি। এবং আমার মনে হয় এই ব্যাপারেও ভারতের, শুধু আমাদের ভারত এবং পাকিস্তানের যে কম্পিটিশন যেটা, এটাতেও আমরা আশা করছি যে
খুব কিছুদিনের শীঘ্রই আমরা মধ্যেই চলে cover যেতে দিতে পারবো, পারবো। কভার দিতে পারবো। জি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই, এই যে ভারত, পাকিস্তান কিংবা অন্যান্য দেশ থেকে যে পোশাক আসছে, সেটা কি বৈধ পথে আসছে? সেটা কি ভ্যাট ট্যাক্স যথাযথভাবে মানে দিয়ে তারা আনছেন, নাকি এটা এক ধরনের এখানে ফাঁকি, শুল্ক ফাঁকি বা বিভিন্ন ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে? আপনাদের কাছে কি ইনফরমেশন আছে এই ব্যাপারে? এখানে আসলে একটা বড় শুভঙ্করের ফাঁকি তো আছেই। আপনারা জানেন যে যে মালের যে প্রাইস ধরা হয় সেখান থেকেই আমাদের ফাঁকির মূল একটা অংশ। দেখা যাচ্ছে একটা মাল আনতে যদি আপনার $10 খরচ হয়, সেখানে খরচ দেখানো হয় কম, যে কারণে দেখা যাচ্ছে যে ট্যাক্স কম দিতে হয়। এখানে আন্ডার ভ্যালু একটা এই গার্মেন্টস ইম্পোর্টের ক্ষেত্রে বা ফেব্রিক্স ইম্পোর্টের ক্ষেত্রে আছে। এটাতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে একটু ইমপ্রুভ হয়েছে। গত বছরও বাজেটেও এখানে রেটটা একটু ইনক্রিজ করানো হয়েছে, কিন্তু আরও এই ব্যাপারে মনে হয় যে নজর দেওয়া দরকার, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে। ফেব্রিক্সের ক্ষেত্রে না হলেও রেডিমেডসের ক্ষেত্রে করলে ফেব্রিক্সটা আসলে আমরা ভ্যারাইটিস ফেব্রিক পেতে পারি। সেক্ষেত্রে আমাদের এই দেশে রেডিমেড গার্মেন্টসের দেশ, আমরা হলো গর্ব করি, আমরা হলো দক্ষ যোগ্য কান্ট্রি, অন্তত রেডিমেড গার্মেন্টসের প্রশ্নে। সেক্ষেত্রে লোকাল মার্কেট, আমাদের মার্কেট আমরা কেন করতে পারবো না? অবশ্যই পারবো। তা আমার মনে হয় রেডিমেড গার্মেন্টস যেগুলো ইম্পোর্ট হয় সে ব্যাপারে সরকারের আরও একটু নজর দেওয়া দরকার। এখানে মনিটরিং করলে আরও ভালো একটা আমার কাছে ট্যাক্স মানে স্থানীয় যেমন শিল্প হতে পারে, এক্ষেত্রে পাশাপাশি আমাদের সুবিধা শিল্পটাও পাবে। আগে যেতে পারে। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা দেখেছি যে ঢাকার আশেপাশে, বিশেষ করে কেরানীগঞ্জে নদীর ওপারে ছোট ছোট ফ্যাক্টরি হয়েছে এবং সেখানে অনেক উন্নত মানের পোশাক তৈরি হচ্ছে এবং এরা একটা বড় অংশ মানে আমাদের স্থানীয় বাজারের যে চাহিদা তারা মেটাচ্ছে। তো এখানে কিছু নিশ্চয়ই সমস্যাও আছে। তো এই বিষয় কী কী সমস্যা, এবং সেক্ষেত্রে আসলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কী ধরনের সহযোগিতা করা যেতে পারে? আসলে পুঁজি একটা সমস্যা তো সবসময়ই আছে আমাদের দেশে। কারণ আমাদের দেশে গরিব দেশ, আমরা স্বল্প পুঁজির দেশ, কিন্তু ধীরে ধীরে পুঁজির সমস্যা অনেকটা এগিয়েছে। অনেক ব্যাংক এখন সহযোগিতার হাত প্রসারিত করেছে, কিন্তু সমস্যা হয় যে ছোট ছোট প্রতিষ্ঠান হিসেবে যারা গড়ে উঠেছে তাদের ওই হয় বাড়ি নাই জমি মর্টগেজ দিয়ে লোন নেওয়া, সিসি লোন নেওয়া, এটা একটা জটিল প্রসেস। এটা যদি তাদের ব্যবসাটাকে যদি মানে আপনার মর্টগেজ করার সিস্টেম থাকতো যে বিজনেসের এগেনস্টে তা ফান্ড পেতে পারে, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারে অনেকটা সহযোগিতা হবে। আমার এখানে আমার একটা আবেদন আপনার মধ্য দিয়ে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই ব্যাপারে আপনার ভাবা দরকার যে ব্যাংকগুলো কিভাবে তারা স্থায়ী সম্পত্তি, অর্থাৎ ওই বাড়ি কিংবা জমি সবার তো সেইভাবে অ্যাসেট থাকে না, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যে যার যতটুকু আছে সেই ব্যবসাটাকে মর্টগেজ করে তাকে মানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার বা সিসি লোন দেওয়ার ব্যবস্থা উনি নিতে পারেন কিনা। আর সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ ব্যাংক, তারা কিন্তু এই এসএমই খাতে, স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজেস যারা আছে এইসব জায়গায় কিন্তু ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকও সম্প্রতি একটা নীতি ঘোষণা করেছে, যেখানে এই ক্ষুদ্র ঋণ বাড়ানোর ব্যাপারেও তারা উৎসাহ প্রদান করছেন বা ব্যাংকগুলোকেও তারা নির্দেশনা দিচ্ছেন। এখানে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে পদ্ধতিগত এক ধরনের জটিলতা অবস্থা আছে, রয়েছে। যেই কারণে এই ধরনের ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা তারা অতদূর ঋণ পৌঁছাতে সহায়তা পারে না, পাচ্ছে না। নিতে পারে না। আর সেই সাথে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আশপাশে যে সমস্ত দেশ এখন এগিয়ে যাচ্ছে তাদের সুদের হার কিন্তু ভীষণ কম। তারা আপনি দেখেন মালয়েশিয়া তার এগোচ্ছে, চায়না এগোচ্ছে, ইন্ডিয়া এগোচ্ছে। সেই হিসেবে আমাদের দেশের ব্যাংক ঋণের এখনও পর্যন্ত, যদিও হালকা একটু সুদের হার আর একটু কমেছে, জি। কমেছে, কিন্তু আমার মনে হয় বিজনেসের এই সুদের হারটা আরও একটু কমানোর দরকার বিজনেস লোনের ক্ষেত্রে। তাহলে মনে হয় যে বিজনেসম্যানরা আরও এগিয়ে আসতে পারবে এবং আমাদের আর নিজেদের এই বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে অন্তত নিজেদের কাপড় আমদানি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আগামীতে আবার কথা হবে। অবশ্যই আপনাকেও ধন্যবাদ এবং ঝিনুক পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমার ঝিনুক সম্বন্ধে আপনি তো জানেন যে আমরা বাচ্চাদের মালের পর কাজ করছি এবং এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া হলেও বাচ্চাদেরকে খুশি রেখে, বাচ্চার মাদেরকে খুশি রেখে আমরা কিন্তু আপনারা কাজ উন্নত করে মানের যাচ্ছি। কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি ইনশাল্লাহ করছেন, জি। আমরা এই বাংলাদেশে এই কাজটা অব্যাহত রাখবো এবং অনেক ব্যবসায় এগিয়ে আসুক,
এই আহ্বান রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকের মতো মানি ম্যাটার শেষ করছি। আমরা ফিরে যাব আমাদের মূল স্টুডিওতে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। আমাদের সঙ্গেই থাকুন।